আপনারা দেখেছেন হয়তো আজকে সারাদিন আমরা একটা সারপ্রাইজিংলি পজিটিভ সাড়া পেয়েছি। মানে আমরা সাড়া পাবো হয়তো একটু আজ করতে পারছিলাম, বাট এই ধরনের সাড়া পাবো বুঝতে পারিনি। এবং এগেন আমি মানে অর্গানাইজারদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আজকে কারো এই মানে এত মানুষ একসাথে আসার কারণে সবাইকে আমরা ইকুয়াল লেভেলে ট্রিটমেন্ট দিতে পারিনি হয়তো। যাদেরকে পারিনি তারা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকে সেজন্য আমরা খুবই দুঃখিত। আজকে দুইটা মেইন ইভেন্ট ছিল। আপনারা জানেন যে একটা বড় গ্রুপ, প্রায় 60 থেকে 70 জনের একটা গ্রুপ আজকে সকালবেলা বিমানযোগে চট্টগ্রাম গিয়েছে এবং সেখান থেকে তারা কোরিয়ান ইপিজেড এবং মিরেশরাইয়ের যে ইকোনমিক জোন, ন্যাশনাল ইকোনমিক জোন, এই দুটো ভিজিট করেছেন। তো এখানে আমাদের বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশিরা গিয়েছেন, চায়না থেকে, নেদারল্যান্ডস থেকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বেশ কয়েকটা দেশের আমাদের ফরেনার গেস্ট ছিলেন যারা গিয়েছেন। আমাদের কিছু মিডিয়ার বন্ধুরাও গিয়েছিলেন, কিছু মোমেন্টস আপনারা অলরেডি পেয়েছেন, ছবিতে ক্যাপচার করা হয়েছে। তো ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি ফুল ফ্রি উইল দিয়েছিলাম যে ওনারা যে কোনো কিছু ঘুরে দেখতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে ওনারা জিজ্ঞেস করতে পারেন। ওগুলো জিজ্ঞেস করেছেন, আমাদের কর্মকর্তারা ছিলেন, সেগুলোতে ওনারা সেই প্রশ্নগুলো ওনারা আনসার করার চেষ্টা করেছেন। একটা খুবই ফুল পিকচার দেওয়ার চেষ্টা করেছেন। ওখানে আমরা ভবিষ্যতে কি কি ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, হসপিটাল বলি, ইউনিভার্সিটি বলি, অ্যাকোমোডেশনের কথা বলি, যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা, যে ভিশনটা, সেটাও আমরা শেয়ার করেছি। আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টরদের হতে হয়, টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয়, সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। ওনাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নিয়েছি বোঝার জন্য যে আমরা আর কিভাবে ওনাদেরকে বেটার সার্ভ করতে পারি বা ওনাদেরকে ওই ইকোনমিক জোনগুলো বা এক্সপোর্ট প্রসেসিং জোনে ল্যান্ড করতে হেল্প করতে পারি। সো এটা আমাদের প্রথম প্রোগ্রামটা এখনো চলছে। ওনারা চিটাগাংয়ে আছেন। আমাদের আজকে রাতের একটা ফ্লাইট যোগে এই ফুল গ্রুপটা, 70 জনের গ্রুপটা আবার ঢাকায় ফিরে আসবেন, যাতে ওনারা আগামীকালকে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন। আর একই সাথে আমাদের ইন্টারকন্টিনেন্টাল স্টার্ট আপ কানেক্ট যে ইভেন্টটা হলো, বেশ বড় সড়ো করে আমাদের স্টার্ট আপ কমিউনিটিকে কভার করার জন্য সারাদিনের লম্বা ইভেন্ট। আমার জন্য, আমি প্রথম প্যানেলটাই ছিলাম, সো আমি ফুল ডিটেলটা হয়তো বলতে পারবো না, ওটার জন্য আমি ফাইজ ভাইয়ের সাপোর্ট নিব। বাট আমার কাছে যেটা খুবই ওভারওয়েলমিংলি ভালো লেগেছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা থেকে স্টার্ট আপরা আসেনি। আপনারা দেখবেন যে সমগ্র দেশ থেকে, আপনি যদি এখানে অনেকের সাথে কথা বলে থাকেন তাহলে দেখবেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে স্টার্ট আপরা এসে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। প্রায় 1500-র বেশি উদ্যোক্তাদেরকে আজকে আমরা এখানে পেয়েছি এবং প্রায়, ইফ আই আন্ডারস্ট্যান্ড ইট রাইট, প্রায় 25টার চেয়েও বড়, বেশ বিদেশি গ্লোবাল বড় ভেঞ্চার ক্যাপিটাল ছিলেন, তাদেরকে অনেকে আজকে পিচ করার সুযোগ পেয়েছেন। একই সাথে অনেকগুলো প্যানেল হয়েছে যেখানে খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ডিসকাশন হয়েছে। সেখান থেকে বোঝার চেষ্টা করা হয়েছে আর কি করলে সরকার এবং আমাদের যে স্টার্ট আপ কমিটি আছে তারা একসাথে কোলাবোরেট করে কাজ করতে পারে। তো আমার পার্সোনাল একটা টেক, সেটা হচ্ছে যে স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে বিল্ড করার জন্য আসলে আমাদের সরকার থেকে স্টার্ট আপ কমিউনিটির কথাটা শুনতে হবে। আমরা সবসময় একটা ওই যে ওয়ান ওয়ে কমিউনিকেশনের দিকে চিন্তা করি যে আমরা বুঝতে পারছি যে কী করতে হবে। আসলে সত্যি কথা যে স্টার্ট আপে স্পেসে যারা কাজ করেন তারা আমাদের চেয়ে অনেক বেটার জানেন, অনেক বেটার বুঝেন। সেটা বিদেশি বিনিয়োগকারীদের কথাই বলি, আর আমরা আমাদের লোকাল যারা উদ্যোক্তা আছেন তাদের কথাই বলি। এনারা সবাই আসলে এই ইকোসিস্টেমে অনেক বেশি ইন্টিগ্রেটেড। তো ওনাদের ইন্টিগ্রেটেড ফর্মটার সাথে আমাদেরকে ওনাদের সাথে পার্টনার করতে হবে। তো সেটা আমার পার্সোনাল টেক। বাট আমি একটু ফাইজ ভাইকে বলবো যে আজকে সারাদিনের প্রোগ্রামটা যদি আরেকটু ডিটেলে আপনি বা কোনো ধরনের ডিসিশন হয়ে থাকলে বা ডিক্লারেশন হয়ে থাকলে সেটা যদি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ আশিক ভাই। আর আমি শুরুতেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়, অফিস, বিডা এবং আইসিটি ডিভিশনকে ধন্যবাদ জানাই এরকম একটা সাকসেসফুল প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। শুরুতে আমাদের ধারণা ছিল পার্টিসিপেশন আনুমানিক 1000-এর কাছাকাছি হবে, কিন্তু আমরা ওভারওয়েলমলি হাই পার্টিসিপেশন পেয়েছি। প্রায় 1500-র বেশি অ্যাটেন্ডি আছে, 70টার বেশি এক্সপার্ট স্পিকার আমরা পেয়েছি আজকে। 3টা প্যারালাল সেশন চলছে, আপনারা যদি খেয়াল করে থাকেন 3টা প্যারালাল হলে প্রোগ্রাম চলছে। 25টার বেশি ফরেন এবং লোকাল ভেঞ্চার এখানে পার্টিসিপেট করেছেন, যাদের ইস্টাবলিশড ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে, এবং একই সাথে 15টার বেশি ইনডেপথ সেশন ফোকাস ডিসকাশন হয়েছে। তো প্রথম যে সেশনটা ছিল আজকে সকালে, সেটা ছিল আমাদের স্টার্ট আপ বাংলাদেশের পক্ষ থেকে কিনোট স্পিচ। তারপরে আমরা এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইনভেস্টমেন্ট, প্রথম যে সেশনটা ছিল সেটা স্টার্ট আপ বাংলাদেশের পক্ষ থেকে একটা কিনোট স্পিচ দিয়েছেন স্টার্ট আপ বাংলাদেশের একজন বোর্ড অফ গভর্নেন্স মেম্বার। সেখানে উপস্থিত ছিলেন বিডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর,
আইসিটি সচিব এবং আমি উপস্থিত ছিলাম। এরপরে যে সেশনগুলো হয়েছে সেখানে মূলত ইনভেস্টমেন্ট এবং স্টার্ট আপ সেন্ট্রিক সেশনগুলো হয়েছে। যেমন একটা সেশন হয়েছে হোয়াই ইনভেস্ট ইন বাংলাদেশ, যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের অপরচুনিটি কি এটা তুলে ধরা হয়েছে। তারপর হচ্ছে বিল্ডিং ইনভেস্টেবল বিজনেস, যে স্টার্ট আপদেরকে গাইড করার জন্য যে কিছু রোডম্যাপ এবং কিছু নার্সিং প্রিন্সিপাল তুলে ধরা হয়েছে। এবং তারপরে ফান্ড রাইজিংয়ের কিছু পদ্ধতি বাতলে দেওয়ার জন্য আমরা একটা সেশন করেছি, সেটা হচ্ছে ফান্ড রাইজিং ইন দি নিউ এরা অ্যাডাপ্টিং টু মার্কেট শিফটস, এটা একটা। আর তারপর আরেকটা হচ্ছে যে ফাইন্ডিং দ্য রাইট প্রবলেম টু সলভ দ্য ডিএনএ অফ হাই গ্রোথ স্টার্টআপস। মূলত স্টার্টআপগুলোকে কীভাবে, তাদের চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করতে হবে, বা তারা কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, এই ধরনের মানে ফোকাসড সেশন হয়েছে আর কি। আর এখন যেই সেশনটা চলছে, এটা অ্যাবাউট টু ফিনিশ, সেটা হচ্ছে যে হাউ এডুকেশন টেকনোলজি ক্যান সলভ বাংলাদেশের এডুকেশন ক্রাইসিস অ্যান্ড আনলক ইটস নেক্সট জেনারেশন ফ্রন্টিয়ার। তো এখানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন সিআর আবরার, এবং আরও একজন বিজ্ঞানী আছেন ডক্টর আবেদ। সবাই মিলে এখানে মেটা রিপ্রেজেন্টেশন আছে বাংলাদেশের বিভিন্ন এডটেক কোম্পানি, যেমন শিখো, 10 মিনিট স্কুল, ওনারা এই সেশনটা কন্ডাক্ট করছেন আর কি। আচ্ছা, তো সকালে আমরা শুরু করেছি, আমরা ইনসেপ্টার যে ওনার আছেন, তো তাদের যে সেকেন্ড জেনারেশন নাবিলা, উনি নতুন একটা স্টার্ট আপ শুরু করেছেন, এবং সেই স্টার্ট আপের মাধ্যমে উনি বাংলাদেশি স্টার্ট আপদের জন্য $1 মিলিয়ন ডিক্লেয়ার করেছেন। এবং এই ফান্ডটা ওনারা ইকুইটি ফান্ড এবং গ্র্যান্ট এবং ইকুইটি ফান্ড উভয় হিসাবে, এবং লেন্ডিং, এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্মে দে আর ওপেন, যে কোনো ফর্মে তারা এটা বাংলাদেশি স্টার্ট আপদের জন্য ব্যয় করবেন। আমরা এটাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাই, কারণ হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে যেই ফান্ডিংটা এসেছে, আমরা দেখেছি প্রায় 76% হলো ফরেন ভেঞ্চার ক্যাপিটাল। সো বাংলাদেশি কোম্পানিগুলো যদি বাংলাদেশে ফান্ডিং করে, তাহলে এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি যেই পলিসিগুলো নিয়েছে, আপনারা খেয়াল করেছেন যে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক সিগনিফিক্যান্টলি একটা আউটবাউন্ড ট্রানজ্যাকশনের, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনের একটা উইন্ডো ওপেন করেছে। এবং একই সাথে স্টার্ট আপ বাংলাদেশের যে আমাদের যে স্টার্ট আপগুলো আছে, তাদের মধ্যে একটা বড় দাবি ছিল যে শেয়ার শপিং। তো বাংলাদেশ ব্যাংক এই বাধাটাও সরিয়ে দিয়েছে, অর্থাৎ স্থানীয় যারা স্টার্ট আপ আছে, তারা যদি দেশের বাইরে যদি কোনো স্টার্ট আপ বা কোম্পানির শেয়ার ওন করেন, তাহলে এখন থেকে তারা শেয়ার শপিং করতে পারবেন। আর এর বাইরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুটা প্রমিনেন্ট ডিক্লারেশন দিয়েছেন এখানে। সেই দুটা ডিক্লারেশন হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের যে স্টার্ট আপ ফান্ডটা জমা ছিল, সেটা লিবারালাইজ করতে বলেছে আর কি। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে ডিক্লেয়ার করেছেন যে এই ফান্ড অফ ফান্ডের প্রায় 800 কোটি টাকা ওনারা আগামী 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে ওনারা উন্মুক্ত করে দিবেন। আর এর বাইরে আরেকটা ডিক্লারেশন ছিল, সেটা হচ্ছে যে 400 কোটি টাকা একটা ফান্ড, যেটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল আছে। এই তহবিলটা বলেছেন যে ডেপ্ট কিংবা ফাইন্যান্সিং যে কোনো একটা ফান্ডিং মডেলে স্টার্ট আপদের জন্য উন্মুক্ত করা হবে, এবং এটা এখন থেকে আগামী কয়েক মাসের মধ্যেই করা হবে। তো সর্বশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা বার্তা দিয়েছেন এরকম, যে বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি বা এমন কোনো পলিসি ব্লকেটকে অ্যালাউ করবে না যেটা স্টার্ট আপদের ফান্ডিং অ্যাক্সেস টু ফাইন্যান্সকে বাধা দেয়। অর্থাৎ যে নতুন একটা পলিসি বাংলাদেশ ব্যাংক একটা পলিসি রোডম্যাপে যাচ্ছে, যেই রোডম্যাপে এখন থেকে অ্যাক্সেস টু ফাইন্যান্স খুবই ইজি হয় এবং ফান্ডগুলো মোবিলাইজ করে। এর বাইরে তৃতীয় একটা ডিক্লারেশন এসেছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন জাইকা এবং বাংলাদেশের সাথে স্টার্ট আপ বাংলাদেশের জন্য ফান্ড অফ ফান্ড একটা আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল, যে সরকার বাজেট সাপোর্ট থেকে, জায়গা থেকে বাজেট সাপোর্টের যে টাকাটা পায়, সেই টাকার একটা অংশ স্টার্ট আপদের জন্য ফান্ড অফ ফান্ড হিসাবে বিনিয়োগ করার জন্য ইআরডি এবং
ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে আইসিটি মিনিস্ট্রির একটা দীর্ঘ আলোচনা হচ্ছিল, এবং আজকে সকালে আমাদের ফাইন্যান্স সচিব, ফাইন্যান্স সেক্রেটারি উনি আমাদেরকে জানিয়ে একটা পজিটিভ নোট দিয়েছেন যে খুব দ্রুতই এই ফান্ডটাও মোবিলাইজ করবে। তো সব কিছু মিলে আর সকালের প্রথম সেশনে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ইন্টারনেট বন্ধ বিষয়ে। সেখানে আমরা 4টা সুস্পষ্ট পজিশন আমরা জানিয়েছি যে আমরা আসলে ইন্টারনেট বন্ধ বিষয়ে কি করছি। যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে যাতে কোনোভাবে ইন্টারনেট বন্ধ না করা হয়, এবং আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ইন্টারনেট বন্ধ হয়েছে সেখানে আমাদের ফ্রিল্যান্সাররা, আমাদের ব্যবসায়ীরা এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, রেমিটেন্স ফ্লো কমেছে, এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং যে ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং, সেই ক্রেডিট রেটিংয়ে অবনমন হয়েছে। তো সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা চাচ্ছি যে আমরা ঘোষণা দিয়েছি সকালের সেশনে যে আমাদের বর্তমান সরকার কখনোই ইন্টারনেট বন্ধ করবে না, এবং আগামী সরকার যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। এই ব্যবস্থাগুলোর মধ্যে 4টা আমরা উল্লেখ করেছি। একটা হচ্ছে যে আমরা এই সপ্তাহে বা আগামী সপ্তাহে যে আমরা সাইবার সেফটি অর্ডিন্যান্সটা পাস করব, সেখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছি, যেটা আমাদের ইনভেস্টরদের একটা বড় ধরনের দাবি ছিল। আরেকটা বিষয় যে মন্ত্রণালয় থেকে ইন্টারনেট বন্ধের ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি ছিল, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। তারপরে তৃতীয় বিষয়টা ছিল এরকম যে আমরা যখন স্টারলিংক রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা এনজিএসও গাইডলাইন করেছি, সেই গাইডলাইনেও আমরা সরকারকে ইন্টারনেট বন্ধ করার মতো কোনো প্রভিশন রাখিনি, অর্থাৎ কোনো সুযোগ রাখিনি। আর সর্বশেষে 2001 টেলিযোগাযোগ আইনের যেই ধারা ইন্টারনেট বন্ধ বা গেটওয়ে বন্ধ করা যায়, সেটা সংশোধন করে আমরা এমন একটা স্টেজে নিয়ে যাচ্ছি যেখানে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না। অর্থাৎ এই যে আমাদের বিনিয়োগকারী এবং স্টার্টআপদের যে একটা ইন্টারনেট বন্ধ বিষয়ক যে কনসার্ন, এই কনসার্নটাকে আমরা সুস্পষ্টভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আরো কয়েকটা 5-6টা কোশ্চেন নিব। প্লিজ কোশ্চেনগুলো ইনভেস্টমেন্ট সামিট সম্পর্কে হতে হবে, এর বাইরে কেউ কোশ্চেন করবেন না প্লিজ। এটা আমরা বিনিয়োগকারীদের নাম আপনাদেরকে আমরা পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে আসলে এই মুহূর্তে লিস্টটা নেই যে কে কে গেছেন, আমরা কোন কোন দেশ থেকে গেছেন সেটা একটু আগে আপনাদেরকে শেয়ার করেছি। সো যে কটা দেশের নাম আমি শুনেছি যে চায়না, ইন্ডিয়া, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, এই দেশগুলোর থেকে আমরা বেশ কিছু ইনভেস্টর পেয়েছি যারা গেছেন। আর আমাদের ইনফ্যাক্ট আমরা কিছু প্রসপেক্টিভ বাংলাদেশি ইনভেস্টরদেরকেও নেওয়ার চেষ্টা করেছি, যারা একেবারেই ডিসিশন পয়েন্টের খুব কাছাকাছি চলে গেছেন কিন্তু তারা কনসিডার করছেন খুব হেভিলি যে ওনারা ইকোনমিক জোনগুলোতে ইনভেস্ট করবেন, তাদেরকে আমরা নিয়ে গেছি যাতে ওনাদের কনসার্নগুলো এবং ওনাদের ভিউগুলো আমরা শুনতে পারি। আপনার ফিডব্যাকটা কি নিলেন? যেমন উনি একটা গুরুত্বপূর্ণ ফিডব্যাকের কথা বললেন যে স্টার্টাররা চান না যেন ইন্টারনেট আর কখনো বন্ধ হয়, এবং এই ব্যাপারে আপনার পলিসি নেবেন কয়েকবার বললেন। আর কি কি ফিডব্যাক আজকের প্রথম দিনে? পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে একটা প্রশ্ন ছিল ওদের, আমরা এটা ক্লিয়ার করেছি যে আমরা এপ্রিলের মধ্যে ড্রাফটটা আমাদের বিজনেস কমিউনিটির মাধ্যমে যাদের কাছে এখনো পৌঁছে নেই তাদেরকে পাঠিয়ে দিব। আপনারা জানেন যে এটা গত 2 সপ্তাহ অনলাইনে ছিল, এবং আমরা কিছু সিলেক্টিভ বিজনেস কমিউনিটিকে এটা পাঠিয়েছি প্রাথমিক ফিডব্যাক পাওয়ার জন্য। তো সেই প্রাথমিক ফিডব্যাকগুলো আমরা পেয়েছি, যেমন এমচ্যামের কাছ থেকে পেয়েছি, এবং আরও কিছু সিলেক্টিভ ফাইন্যান্সিয়াল লয়ারের কাছ থেকে নিয়ে আমরা এখন এটা আপডেট করছি। বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এপ্রিলের শেষে আমরা আবার এটা অনলাইনে আবার উঠিয়ে দিব পাবলিক কনসালটেশনের জন্য। তো সেটা আমরা তাদেরকে একটা প্রাইমারি কমিটমেন্ট করেছি এরকম, বাই দ্য এন্ড অফ মে দি ড্রাফট উইল বি ওপেন ফর অল। আপনি তো অলরেডি কয়েকটা ফান্ডের কথা বললেন, কি পেতে চাচ্ছেন এবারের সামিট থেকে? আমি আজকের স্পেসটায় থাকি কারণ ওভারঅল সামিটের কনভারসেশন আমরা আগে আরেকবার করেছি। প্লিজ উনি একটা করে যাই। হ্যাঁ, আচ্ছা। সো দেখেন আজকের যেই সামিটটা ছিল, এই সামিটটাতে আমরা প্রাইমারিলি, অ্যান্ড প্লিজ ফিল ফ্রি টু অ্যাড, সেটা হচ্ছে যে আমার মতে 2টা জিনিস আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি। বাইরে থেকে অনেক ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের ইনভেস্টররা এসেছেন, তাদেরকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশে, নিউ বাংলাদেশ, আমরা কোলাবোরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি। স্টার্টআপ কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন, যেই কারণে বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এতদিনে হয়নি, সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি, এবং সেই রিমুভালটা আমরা একসাথে করার চেষ্টা করছি। আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের যে
800 কোটি টাকা এবং 400 কোটি টাকার কনভারসেশনটা হলো, এটার ব্যাকগ্রাউন্ড আমি জানি না আপনারা জানেন কিনা। প্রায় মাস 2 আগে আমরা বিডার অফিসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকেছিলাম, আমাদের আইসিটি মিনিস্ট্রির লোকজনকে ডেকেছিলাম এবং স্টার্ট আপের উদ্যোক্তাদের ডেকেছিলাম, ডেকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের সমস্যাটা, টেল আস ইউর প্রবলেমস, আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন। তো আমরা আজকে ভিসিদেরকে, ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেপস, যাতে স্টার্ট আপ কমিউনিটি থ্রাইভ করতে পারে। আর স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমরা একটা সিমিলার মেসেজের অন্য সাইডটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ওনাদের পাশে আছি এবং আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট আপদের পাশেই নেই, আমরা আসলে সমগ্র দেশটাকে একবারে লিফট করতে চাই। আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট আপদেরকে সাপোর্ট করতে চাই না, সবাইকে সাপোর্ট করতে চাই, ইকুয়ালি তাদেরকে ট্রিটমেন্ট দিতে চাই। তো সেটাই আমরা আজকে মেসেজটা পাস করার চেষ্টা করেছি। প্লিজ আপনার পরিচয়। আমি জাইজেদিন থেকে বলছি, আমি সাইফুল, জাইজেদিনের সিনিয়র এমপ্লয়ি। স্টারলিং সম্পর্কে জানতে চাচ্ছি, এটা নিয়ে অনেকের আগ্রহ আছে, মানে এটা কি তারা সরাসরি এখানে বিজনেস করবেন নাকি তারা এখানে কোনো ভেন্ডর নিয়োগ করবেন বা ডিস্ট্রিবিউশন প্রসেসটা কি হবে, এটা আজকের বিষয়ে থাকে ভালো। আজকে তো স্টারলিংক নিয়ে কোনো কথাবার্তা নেই, একেবারেই জিরো। স্টারলিংক কি করবেন এটা আপনাদের স্টারলিংকে জিজ্ঞেস করতে হবে, ওনারা কালকে বসে থাকবেন, আমাকে জিজ্ঞেস করবেন। যেহেতু জিজ্ঞাসা ছিল। আচ্ছা, স্টারলিংক নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে মার্চ থেকে 90 দিনের মধ্যে এটা আমরা বাংলাদেশে কমার্শিয়ালি কমিশন করব। তো স্টারলিংক হ্যাজ গিভেন দি অথরিটি টু ওয়ার্ক অন ইটস ওন। তো তারা বাংলাদেশে কিছু ডিস্ট্রিবিউটর এবং ল্যান্ডিং স্টেশন পার্টনার তারা নিজেরা খুঁজেছেন, তাদের সাথে কাজ করছেন এবং আমাদের দিক থেকে আমরা বিডা, বিটিআরসি এবং টেলিকম মন্ত্রণালয় আমরা মিলে আমরা এনজিএসও গাইডলাইনটা তৈরি করেছি এবং আমরা এটা কনসাল্ট করেছি, অনলাইনে এটা ছিল। আমরা 75 রকমের ফিডব্যাক পেয়েছি, ওই ফিডব্যাকগুলো আমলে নিয়ে আমরা গাইডলাইনটা তৈরি করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা অনুমোদন করেছেন। এখন নেক্সট স্টেপ হচ্ছে স্টারলিংক বা এনজিএসও সহ, মানে এনজিএসও প্লেয়ার, এখানে স্টারলিংক ওয়ান অফ দ্য প্লেয়ার, দেয়ার ক্যান বি মেনি আদার প্লেয়ার্স। সো স্টারলিংক সহ অন্য যারা এনজিএসও নন জিও স্টেশনের অরবিট স্যাটেলাইট যারা সেবাগুলো দিচ্ছেন, সেই সেবাদাতারা তারা এখন বিটিআরসিতে আবেদন করবেন এবং সেই আবেদনের সাপেক্ষে তাদেরকে অনুমোদন দেওয়া হবে এবং তারা বাংলাদেশি সরকারি এবং বেসরকারি যে বিনিয়োগ পার্টনার আছেন তাদের সাথে কাজ করবেন। আর এর মধ্যে আমরা এখানে কিছু টেস্ট সেট আপ করছি এবং সেটা পাইলট ফেজ হচ্ছে। সরি, জাস্ট একটু কমপ্লিমেন্ট করি যে আমি গতকালকে বলেছিলাম যে স্টারলিংকের বিডার অ্যাপ্রুভালটা হয়ে গেছে। সো প্রসেস ওয়াইজ প্রথমে আসলে বিডার অ্যাপ্রুভাল, তারপরে হচ্ছে গিয়ে এনজিএসও লাইসেন্স, বিটিআরসির অ্যাপ্রুভাল। ওনারা আজকে বিটিআরসির জন্য অ্যাপ্লাই করেছেন। সো এখন বিটিআরসির অ্যাপ্রুভাল হয়ে গেলে সরকারের পার্টটা কিন্তু শেষ। আমরা যেটা ওনাদেরকে 90 দিনের জন্য প্রমিস করেছিলাম ওনাদেরকে আমরা ব্যবসা করতে দিব, বিটিআরসি লাইসেন্স দেওয়ার পর থিওরিটিক্যালি ওনারা তার পরের দিন থেকেই বাংলাদেশে কমার্শিয়ালি অপারেট করতে পারেন। বাট আমি শিওর যে ওনাদের নিজেদের সেট আপ করতে হতে একটু সময় লাগতে পারে, বাট দ্যাটস কমপ্লিটলি ডাউন টু দেম। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি এক্সপেক্ট করতেছেন যে এখানে তারা কি বিনিয়োগ করবেন? আপনি এর আগে জানিয়েছিলেন যে যারা ফ্যাক্টরি সেটআপ একটা মনস্থির করতে তারাই যাচ্ছে, আপনি কি আশা করতেছেন? আর বাংলাদেশে কেন এফডিআই আসবে, এটা আপনার কি মনে হয়? মানে আপনাকে আমি জিজ্ঞেস করি, বাংলাদেশে এফডিআই কেন আসবে না? আসবে না কেন? এখন যে চ্যালেঞ্জ আমাদের প্রতিযোগী দেশগুলো দেখেন, তার মধ্যে করে যে আমাদের প্রতিযোগী দেশ আরো ভালো বেটার অপরচুনিটি পাবে। আমাদের যে ম্যান পাওয়ার যেটা আছে এটা একটা বড় অ্যাডভান্টেজ, আপনি বলেন আমরা যেটা জানি, বাট স্কিল ম্যান পাওয়ার গ্যাপটা থাকে। এখানে এখন ওই যে ট্যাম্প ইস্যু চলে আসছে, সেখানে ট্যারিফ চলে আসতেছে। তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্লিজ কোশ্চেন করলো তো একটা কোশ্চেন আনসার করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে যে ওনাদের কাছ থেকে আজকের ট্রিপ থেকে আমাদের কি এক্সপেকটেশন? আমাদের ট্রিপ থেকে এক্সপেকটেশন হচ্ছে ওনারা ট্রিপ থেকে এসে একটা কনফিডেন্স পাবেন যে, আমি আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট ডিসিশন ওভারনাইট হয় না। ওনারা হয়তো বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন তাই ওনারা বাংলাদেশে এসেছেন। ওনারা এই ট্রিপ করে কালকে সকালে গিয়ে কন্ট্রাক্ট সাইন করবেন, আমি এটাও চাই না। ওনারা একটা পজিটিভ আউটলুক নিয়ে ফেরত যাবেন, ওনারা হেড অফিসে যাবেন, হেড অফিসে গিয়ে কনসাল্ট করবেন, ওনারা বলবেন যে আমি ফিজিক্যালি দেখে এসেছি জায়গাটা কাজ করছে। আমাদের টার্গেট হচ্ছে যে এই 60-70 জন যারাই গেছেন তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করবো এখন থেকে, বিডার থেকে, যে আমরা প্রত্যেকের সাথে একটা যোগাযোগ রাখবো আগামী 6 মাস 12 মাস, চেষ্টা করবো এটাকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, নাম্বার 1। আর বাংলাদেশে কেন এফডিআই আসবে, এটার অনেক বড় আনসার আছে, বাট কস্ট অ্যাডভান্টেজ সবাই বলে যে আমাদের চিপ লেবার। আমি জাস্ট এই পয়েন্টটা একটু ঠিক করে দিতে চাই, সেটা হচ্ছে যে ট্রু আমাদের প্রোডাক্টিভিটি ইস্যু আছে, কিন্তু আমাদের লেবার ট্রেনেবল, সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব ভালো করে প্রমাণ করেছে যে ট্রেনেবল। আর দ্বিতীয় হচ্ছে যে
আমাদের কস্ট অ্যাডভান্টেজটা শুধু লেবারে না, আমাদের কাছে একটা টেবিল আছে, আমি আপনাদের সবাইকে কোনো এক সময় শেয়ার করে দিব। ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের যেগুলো কম্পিটিটিভ কান্ট্রি, তাদের পানির দাম, ইলেকট্রিসিটির দাম, গ্যাসের দাম, জমির দাম, এই সবগুলা কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি। দুই একটা ক্ষেত্রে ইন্দোনেশিয়া আমাদের সমান, বাকি সবগুলা দেশে এই প্রত্যেকটা ইউটিলিটির প্রাইস ইজ অ্যাকচুয়ালি মাচ হায়ার দেন বাংলাদেশ। সো অ্যাজ আ প্যাকেজ বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফিজিক্যাল যে বেনিফিটগুলো আমরা প্যাকেজ হিসেবে প্রোভাইড করি, এটা আসলে অন্য যে কোনো দেশের সাথে কম্পিটিটিভ। যেই জায়গাটা আমরা ফেল করি সেটা হচ্ছে ইনভেস্টর যখন আগ্রহ দেখায়, তারপরে তাকে ল্যান্ড করানোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটাতে তাকে আমাদের একটু হ্যান্ডেল করতে হবে, তাকে কমফোর্টটা দিতে হবে, কনফিডেন্স দিতে হবে যে আমরা যেটা প্রমিস করেছি সেটা আমরা ডেলিভার করতে পারবো। ওই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি বলে অনেকে কনফিডেন্স না পেয়ে ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করেন না। সো উই নিড টু ফিগার আউট যে ওই জায়গাটাতে আমরা কিভাবে সরকার থেকে সাপোর্ট দিতে পারি যাতে ওনারা বাংলাদেশে ইভেন্চুয়ালি ল্যান্ড করেন। আমার নাম মনিরুজ্জামান। শুধু ঢাকায় সীমাবদ্ধ না, সারা দেশে আপনারা ছড়িয়ে দিতে চান। আজকে যে $1 মিলিয়ন প্রতিশ্রুতি পাওয়া গেল, এটা বন্টনের ক্ষেত্রে কবে নাগাদ এটা বন্টন করা হতে পারে এবং প্রক্রিয়াটা কি, কারা এটা সুযোগ পাবে, আপনাদের কোনো এটা নীতিমালা থাকবে কিনা বা কিভাবে এটা বিতরণ করা হবে? দেশের 5টা বিভাগে ন্যাশনাল ইয়ুথ সামিট করেছে এবং প্রতিটা বিভাগ থেকে আমরা দুজন স্টার্ট আপকে পিক করেছি আর কি। তো আমরা এই যে ইনিশিয়েটিভটা আমরা এটা কন্টিনিউ করব। এখন থেকে আমরা আমাদের ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আমরা সচল করব এবং সচল করে এই ইউনিভার্সিটি অ্যাক্টিভেশনগুলো আইসিটির অধীনে 2টা দপ্তর আছে যারা প্রি-সিড স্টার্ট আপ নিয়ে কাজ করে, আইডিয়া এবং যারা অ্যাক্সেলারেশন ফেজ এবং ভিসি নিয়ে কাজ করে, সেখানে স্টার্ট আপ বাংলাদেশ। সো এই দুটোর মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির যারা ইনোভেশন ক্লাব আছে তাদেরকে রিচ করার চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা প্রসেস এবং প্রতিটা ইউনিভার্সিটি থেকে আমরা ক্যান্ডিডেট পিক করব, স্টার্ট আপ পিক করব। আর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ওয়ার্ক প্রসেস আছে যে আমাদের যারা ভিসি ফান্ড পেতে চান তারা যদি সারা বছর ব্যাপী অ্যাপ্লাই করতে পারেন, তো যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা হয় তখন আমরা পিচিং সেশন অ্যারেঞ্জ করি এবং সেখানে স্টার্ট আপ বাংলাদেশের বোর্ড এবং গভর্নর্স, যেখানে সরকার এবং সরকারের বাইরে অন্যান্য স্টেক হোল্ডাররা আছেন, তাদের সামনে পিচিং করা হয়। পিচিংয়ে সেখানে কিছু স্কোরিং ক্রাইটেরিয়া আছে, স্কোরিং ক্রাইটেরিয়া যারা পাস করেন তাদেরকে এই ফান্ডগুলো বরাদ্দ করা হয়। সো আমরা এই যে এই প্রক্রিয়াটা বেগবান করবে এবং এই প্রক্রিয়াটাতে চলমান থাকবে। তো সেক্ষেত্রে যারা এই পিচিংয়ে পাস করবেন তাদেরকে দেওয়া হবে, আপনার ফান্ডিং অ্যাক্সেস টু ফান্ড দেওয়া হবে, আর একই সাথে ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন থেকে যারা আসবে তাদেরকেও ফান্ড দেওয়া হবে। ধন্যবাদ। নাম্বারটা বলে দেব কত দেশ এবং কতজন একটা প্রশ্ন ছিল এখানে, আমার নাম আবির। দাঁড়ান একটা প্রশ্নের দিকে আসছে এখানে একবার আসছে। জি, আপনি আবার বলেন একটু। এটা বলছিল তো প্রথমে একবার। প্রায় 25টা দেশ থেকে 70 জনের বেশি বিনিয়োগকারী এসেছেন আজকের জন্য। জি, আজকের জন্য শুধু স্টার্টআপের জন্য 25টার বেশি দেশ থেকে 70 জনের উপরে বিনিয়োগকারী এসেছে। ঠিক আছে। এটা শেষ হওয়ার পরে একটা ব্রিফিং করব অন্য একটা বিষয়ে, জাস্ট ওনাদের এটা আগে, হ্যাঁ এইখানেই করবো, ডোন্ট ওয়ারি। আমরা জানি আপনি কি জিনিস এটাতে আমাদের রেসপন্সিবিলিটি এবং চ্যালেঞ্জ এবং এক্সপেকটেশন বাড়লো, আর তো খুব একটা লাভ হলো বলে মনে হয়। জি, ধন্যবাদ। একটা বিষয় আমি মনে করি যে কোরিয়ান ইপিজেড নিয়ে একটা গল্প ছিল, আপনারা জানেন, তা প্রায় 15-20 বছর তারা সাফার করেছেন। কোরিয়ান ইপিজেডের বিষয়টা কিভাবে সলভ হলো আমি আশিক চৌধুরীকে বলবো যে একটু আলোকপাত করতে। আচ্ছা, ধন্যবাদ। আই থিঙ্ক শফিক বেনবিতে কোরিয়ান ইপিজেডের যে চেয়ারম্যান, উনি একটা নিজের থেকে একটা কমেন্ট্রি করেছেন যে উনি মনে করেন বাংলাদেশে ইনভেস্ট করা উচিত আমাদের। তো এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম যে আমরা যখন যেদিন আমি প্রথম জয়েন করি তার পরপরই ওই দিনই আসলে কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান উনি এসেছিলেন। উনি এসে বললেন যে দেখো, বাংলাদেশে আমি পার্সোনালি, সে বাংলাদেশের সাথে খুবই ক্লোজ, বাংলাদেশের ব্যাপারে তার প্রচুর আগ্রহ, কিন্তু বাংলাদেশ তাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে এটা অনেক ক্ষেত্রেই আসলে তার কাছে মনে হয়েছে যেটা ফেয়ার ছিল না। এরকম একটা গল্প আছে। উনি আমাকে নিজেই বললেন যে স্যামসাংকে উনি বাংলাদেশে অলমোস্ট নিয়ে চলে এসেছিলেন, যে স্যামসাংয়ের $22 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে 2012-13 সালের দিকে, ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন, তো কোরিয়ান ইপিজেডের যে জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন রিলেটেড, যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে
এইটা আপাতত কোরিয়ান ইপিজেডকে দেওয়া যাবে না, এটা ওনাদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে, তো ওনাদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না। স্যামসাং যখন তাদের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই, তো বললো আপনি এটা কবে দিতে পারবেন? উনি বললো যে আমি বলতে পারি না আপনাকে আমি কাগজপত্র কবে দিতে পারবো। অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট অফ বাংলাদেশ। এরকম অনেক ইনসিডেন্ট আছে, আমাদের অনেকে আসতে চেয়েছেন, তাকে আমরা এই সাপোর্টটা দিতে পারিনি। তো উনি এসে বলেছেন যে আমাকে বছরের পর বছর ধরে এরকম করা হচ্ছে, বলা হচ্ছে, তাহলে তোমরা যদি আমাকে রাইট টুলগুলো দিতে পারো তাহলে আমি আরও ইনভেস্টর নিজেই আনতে পারবো। তো তখন আমরা দেখলাম যে এটা একটা ইন্টারমিনিস্ট্রিয়াল ইস্যু। তো তখন আমরা একটা টিম তৈরি করেছিলাম বিডার ভিতরে। বিডার সেই টিমটার নাম ছিল প্রজেক্ট অ্যাম্বাসেডর। তো এই টিমটাকে আমরা নাম দিয়েছিলাম প্রজেক্ট অ্যাম্বাসেডর টিম। সেই অ্যাম্বাসেডর টিমটার কাজ ছিল যে ওনাকে অ্যাম্বাসেডারে কনভার্ট করা, আমাদের একজন ক্রিটিক তাকে আমরা কীভাবে অ্যাম্বাসেডারে কনভার্ট করতে পারি। তো সেখানে ইন্টারমিনিস্ট্রিয়াল আরও কিছু লোকজনকে যোগ করা হলো এবং তাকে আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম যে আমরা ফেব্রুয়ারি 6 তারিখের মধ্যে, প্রধান উপদেষ্টা নিজে কমিট করেছিলেন যে আমরা 6 তারিখের মধ্যে ওনাকে যাবতীয় জমির কাগজপত্র এবং যা যা ক্লিয়ারেন্স সরকার থেকে লাগে সব জোগাড় করে দিব। এই পুরোটা করতে কিন্তু আসলে অনেককে ইনভলভ করতে হচ্ছে সরকারের মধ্যে। সেই আমাদের চিটাগংয়ের ডিসি থেকে শুরু করে আমাদের ফরিদাপা, উনি খুবই শক্ত ডিসি এবং এই জন্য আমি ওনাকে খুবই পছন্দ করি। তো ওখান থেকে শুরু করে সরকারের অনেকগুলো সংস্থাকে এক করে আমরা ফাইনালি প্রজেক্টটাকে পুল অফ করতে পেরেছি। এক্স্যাক্টলি 6 তারিখে তাকে যাবতীয় কাগজপত্র রেজিস্ট্রেশন করে এগ্রিমেন্ট সাইন করে সব কিছু হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড হি ওয়াজ ভেরি গ্রেটফুল, হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। যে জিনিসটা লাস্ট 10 বছর ধরে উনি পুল অফ করতে পারেননি, ওটা আমরা ওনাকে 2 মাসের মধ্যে বের করে দিয়ে দিয়েছি। তো এটা একটা এক্সাম্পল এই কারণে যে আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে, সরকারের ভিতরের বিভিন্ন মন্ত্রণালয়, আন্তঃমন্ত্রণালয়ের যে টেরিটোরিয়াল ফাইট, সেই ফাইটটাকে বাদ দিয়ে যদি সরকার একসাথে কাজ করে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করা, যেটাকে আমরা সবসময় বলি যে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ দি বিগেস্ট প্রবলেম বলবো না, আমি বলবো যে অপরচুনিটি, এবং অ্যাট দ্য সেম টাইম দ্য সিঙ্গেল বিগেস্ট চ্যালেঞ্জ উই হ্যাভ, যে এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারটা, সেইটাকে প্রাইমারি গোল হিসেবে ধরে সরকারের সব মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে এটাকে ডেফিনেটলি অ্যাচিভ করা সম্ভব। সো এটা ইজ এ গ্রেট এক্সাম্পল। সেই এক্সাম্পলটাকে আমাদের আরও 10 বার কপি করতে পারতে হবে। সো এই উইনটাকে আসলে এই সেম উইনস উই নিড টু শো মেনি উইনস টু আওয়ার ইনভেস্টার্স, যাতে তারা পরে এসে, উনি এখন কিন্তু আমাদের জন্য প্রায় 31 জন বিনিয়োগকারীকে কোরিয়া থেকে ধরে নিয়ে এসেছেন এই ইনভেস্টমেন্ট সামিটে জয়েন করার জন্য। সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ উই শুড বি অপারেটিং ইন ফিউচার।